নমস্কার বন্ধুরা, বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে যদি দেখেন নিফটি ফিফটি এটা তো 0.24% বেড়ে বন্ধ হয়েছে। এরপর যদি বিএসসি সেন্সেক্স দেখি, এটা 0.32% বেড়েছে। এবং যদি দেখেন নিফটি ব্যাংক, এটা বেড়েছে 0.54%। এবং এই নিফটি ব্যাংক এটা কিন্তু শুরু থেকেই এই নিফটি এবং সেন্সেক্স এদের থেকে ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। আর যদি আজকে একটু মার্কেটকে ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন মার্কেট কিন্তু বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছিল এবং শেষের দিকে একটা ভালোই জাম্প দেখিয়েছে। যদি দেখেন শুরুর দিকে এই সময় এই মার্কেট 60 থেকে 70 পয়েন্টের মধ্যে ঘোরাঘুরি করছিল এবং এই শেষ মুহূর্তে এসে এই নিফটি প্রায় 0.27% বেড়েছে। তো এই মার্কেট এই কনসলিডেশনে থাকতে থাকতে হঠাৎ করে কেন শেষের দিকে ভালো পারফর্ম করলো, চলুন সেটা এক এক করে আলোচনা করে নিই। তবে দেখুন, এই যে মার্কেট বেড়েছে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমে যদি দেখেন এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এইটা আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় 3.5%-এর কাছাকাছি বেড়েছে। আর এই কোম্পানিটা কি কারণে আজকে এত ভালো পারফর্ম করেছে, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি তাদের যে কোয়ার্টার 1-এর আপডেট সেটা সামনে রেখেছে। আর এই যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এরা সাধারণত তাদের যে আপডেট সেটা সামনে রাখে না, একেবারেই তাদের যে রেজাল্ট সেটা প্রকাশ করে। তো কোম্পানির যে ডেটা সেটাও ভালো এসেছে। কোম্পানির এই কাসা রেশিও বা কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট রেশিও, সেইটা যদি দেখেন কোয়ার্টার 2.1% বৃদ্ধি পেয়েছে। মানে এর আগের যে কোয়ার্টারটা ছিল, মানে ফোর্থ কোয়ার্টার, এই জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ নিয়ে যে কোয়ার্টার, তার তুলনায় 2.1% বেড়েছে। এবং যদি ইয়ার দেখেন, তাহলে বেড়েছে 4.2%। মানে এই ব্যাংকে নতুন করে অনেক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ডিপোজিটের যে পরিমাণ সেটা ইয়ার 12.9% বৃদ্ধি পেয়েছে এবং কোয়ার্টার 5% বৃদ্ধি পেয়েছে। তো কোম্পানি এই ছোটখাটো আপডেট গুলো সামনে রেখেছে, আর যেই আপডেট গুলো এই ইনভেস্টররা পজিটিভ ভাবে নিচ্ছে, সেই কারণের জন্য এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক এটা বেড়েছে। আর এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক এটা বাড়ার কারণে এই নিফটি ফিফটি কেন ভালো পারফর্ম করেছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটির ওয়েটেজ, তার মধ্যে এই যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এদের 8.36% অংশীদারিত্ব রয়েছে। আর এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক এটা যদি বাড়ে, তাহলে এটা নিফটি ব্যাংককে ওপর দিকে নিয়ে যেতে পারে। আর নিফটি ব্যাংক যদি ওপর দিকে যায়, তাহলে সেটা কিন্তু নিফটি ফিফটিকে ওপর দিকে নিয়ে যায়। কারণ হিসেবে যদি দেখেন, এই নিফটি ফিফটির মধ্যে এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস, এরই কিন্তু সব থেকে বেশি ওয়েটেজ রয়েছে। এর ওয়েটেজ রয়েছে 37.41%। এই জন্যই মার্কেটে দেখবেন যেদিন এই ব্যাংকিং সেক্টর গুলো ভালো পারফর্ম করে, সেদিন অন্যান্য সেক্টর গুলো যদি মোটামুটি পারফর্ম করে, তাহলে কিন্তু মার্কেট অনেকটাই উপর দিকে চলে যায়। আর যদি দেখেন এই ব্যাংকিং সেক্টর গুলো খারাপ পারফর্ম করে, তাহলে কিন্তু সেদিন মার্কেটও খারাপ পারফর্ম করে। এটাই তার কারণ এই নিফটি ফিফটির মধ্যে সব থেকে বেশি ওয়েটেজ এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস এর রয়েছে, যার মধ্যে এই ব্যাংকিং সেক্টরও পড়ে। এছাড়াও যদি দেখেন এই যে আইসিআইসিআই ব্যাংক, এটা প্রায় 0.5%-এর কাছাকাছি বেড়েছে। এই আইসিআইসিআই ব্যাংক এরও কিন্তু একটা বড় ওয়েটেজ রয়েছে। যদি নিফটি ব্যাংকের মধ্যে দেখেন, তাহলে এর ওয়েটেজ 25.23%, মানে 4/1 এবং যদি টোটাল নিফটি ফিফটির মধ্যেও দেখেন, তাহলেও কিন্তু এই আইসিআইসিআই ব্যাংক এর 8.91% ওয়েটেজ রয়েছে। এবং যেই ব্যাংকটা আজকে 3.5% বেড়েছে, এই কোটাক মাহিন্দ্রা, এর ওয়েটেজ রয়েছে 2.75%। এর পরের কারণ যদি দেখেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর এই ট্যারিফ সেটা বসাতে শুরু করে দিয়েছেন এবং বিভিন্ন দেশকে এই যে ট্যারিফের লেটার সেটাও পাঠিয়েছেন। তো এই ট্যারিফটা এটা তো নিশ্চয়ই নেগেটিভ জিনিস, কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেট কেন ভালো পারফর্ম করলো? দেখুন, ইন্ডিয়ার ওপর কোনো ট্যারিফ কিন্তু এখনো ঘোষণা হয়নি, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প গতকালই 14টা দেশকে এই যে ট্যারিফের লেটার সেটা পাঠিয়ে দিয়েছেন। আর এটা তো জানেন যে এপ্রিলের 2 তারিখে একটা রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা হয়েছিল। তো এইটা নিয়েই কিন্তু বিভিন্ন দেশগুলো এই দুশ্চিন্তায় ছিল যে সেই ট্যারিফ বাড়বে নাকি কমবে। কমাটা তো নিশ্চয়ই দুশ্চিন্তার ব্যাপার নয়, বেড়ে গেলেই দুশ্চিন্তা হতো। এবং যদি দেখেন সেই যে ট্যারিফের পরিমাণ সেটা সামনে চলে এসেছে, তো 14টা দেশের ওপর এই ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ বসিয়েছেন সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। এইখানে যদি দেখেন, এই দেখতে পাচ্ছেন যেটা নীলের মধ্যে মার্ক করা রয়েছে, এইটা হচ্ছে এই জুলাই 7 তারিখে, মানে গতকাল ঘোষণা করা হয়েছে। আর পরের যে কলমটা এই এপ্রিলের 2 দেখুন অ্যানাউন্স রেট, এইটা এপ্রিলের 2 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফ হিসাবে ঘোষণা করা হয়েছিল। এইখানে দেখতে পাচ্ছেন জাপান, এর আগে ঘোষণা করা হয়েছিল 24% ট্যারিফ, সেখান থেকে 1% বেড়েছে। সাউথ কোরিয়ার যদি দেখেন 25% ছিল, সেখান থেকে অপরিবর্তিত রাখা হয়েছে, 25%ই রাখা হয়েছে। তারপর মালয়েশিয়া, এর ছিল 24%, এটাকে বাড়িয়ে 25% করেছে। তারপর কাজাখস্তান,
এর 27% ছিল, এইখান থেকে কমেছে 25%। তারপর টুনিসিয়া এর 28% ছিল, এইখান থেকে কমে হয়েছে 25%। সাউথ আফ্রিকা এইটা অপরিবর্তিত থেকেছে। তারপর যদি দেখেন বোসনিয়া এবং হার্জেগোভিনা এর 35% ছিল, এইখান থেকে কমে হয়েছে 30%। তারপর ইন্দোনেশিয়া এর 32% ছিল, এটা অপরিবর্তিত থেকেছে। তারপর সার্বিয়া এর 37% ছিল, এইখান থেকে কমিয়ে 35% করা হয়েছে। বাংলাদেশের আগে ছিল 37%, এইখান থেকে কমিয়ে 35% করেছে। এই থাইল্যান্ডে আগে ঘোষণা করা হয়েছিল 36%, সেইটা অপরিবর্তিত থেকেছে। এরপর ক্যাম্বোডিয়া একে ঘোষণা করা হয়েছিল 49%, সেইখান থেকে কমিয়ে করা হয়েছে 36%। তারপর যদি দেখেন মায়ানমার এর 44%, এইখান থেকে কমিয়ে করা হয়েছে 40%। এবং লাওস এই যে কান্ট্রিটা এর আগে ঘোষণা করা হয়েছিল 48%, এইখান থেকে কমিয়ে করা হয়েছে 40%। মানে দেখতে পাচ্ছেন খুব অল্প দেশেই কিন্তু এই ট্যারিফ বেড়েছে, বেশিরভাগ দেশেই এই যে ট্যারিফ সেটা অপরিবর্তিত থেকেছে বা কমেছে। তো এটাই আশা করা হচ্ছে ইন্ডিয়ার উপরেও যে এই ট্যারিফ সেটা কিন্তু খুব বেশি বাড়বে না, হয় অপরিবর্তিত থাকবে, না হলে কিছুটা হলে কমতে পারে। আর ইন্ডিয়ার ওপর এর আগে কত পরিমাণে ট্যারিফ ঘোষণা হয়েছিল দেখতে পাচ্ছেন। এর আগে এই যে ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার ওপর 26% এই যে রেসিপ্রোকাল ট্যারিফ সেটা ঘোষণা করেছিলেন। তো এরকমই একটা অনুমান করা হচ্ছে এই যে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল সেটা যদি কমপ্লিট নাও হয়, তাহলেও কিন্তু এই 25 থেকে 26%-এর আশেপাশেই ট্যারিফ থাকবে। সেই কারণেই মার্কেট সামান্য হলেও বেড়েছে। আর দেখুন যতক্ষণ না পর্যন্ত কোনো কনফার্ম নিউজ আসছে ততক্ষণ কিন্তু মার্কেট এরকম কনসলিডেশন ফেজেই চলবে। আর ট্যারিফ যদি অপরিবর্তিত থাকে তাহলে তো মার্কেট মোটামুটি পারফর্ম করবে। আর যদি দেখেন এই যদি ট্যারিফ সেটা যদি কমে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কিছু সেক্টর ভালো পারফর্ম করতে পারে। তার মধ্যে যদি দেখেন এই অটো সেক্টর, তারপর ফার্মা সেক্টর এবং আইটি সেক্টর, এইগুলো কিন্তু সব থেকে ভালো পারফর্ম করবে। এরপরে ইন্ডাইসেস গুলো দেখে নেবো। নিফটি 50 এটা তো 0.24% বেড়েছে। তারপরে নিফটি নেক্সট 50 এটা 0.01% কমেছে। নিফটি ব্যাংক এটা 0.54% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা বেড়েছে 0.68% এবং মিড ক্যাপ সিলেক্ট এটা পড়েছে 0.48%। এরপরে 100, 200, 500 এইগুলোতে মোটামুটি একটা পজিটিভ সাইনই দেখা গেছে। মিড ক্যাপ স্টক কিছুটা করে পড়েছে। মিড ক্যাপ 50, 100 দেখতে পাচ্ছেন প্রায় 0.20% এর কাছাকাছি পড়া রয়েছে এবং স্মল ক্যাপ যদি দেখি এইগুলো 0.20% এর উপরে পড়া। এরপরে সেক্টর ওয়াইজ একটু দেখে নেবো। নিফটি অটো এটা 0.38% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.60% বেড়েছে। এফএমসিজি 0.27% পড়েছে। আইটি বেড়েছে 0.30%। মিডিয়া সেক্টর এটা 0.11% পড়েছে। মেটাল একদম সামান্যই পড়েছে 0.05%। নিফটি ফার্মা এটা কিন্তু অনেকটাই পড়ে গেছে 0.89% এবং পিএসইউ ব্যাংক বা সরকারি যে ব্যাংকগুলো তার যে ইন্ডেক্স সেটা 0.25% পড়েছে। তবে যদি দেখেন এই প্রাইভেট ব্যাংক এর যে ইন্ডেক্স সেটা 0.66% বেড়েছে এবং নিফটি রিয়েলটি এটা 0.99% বা 1% এর কাছাকাছি বেড়েছে। এরপরে যদি ওভারঅল মার্কেট দেখি তাহলে এনএসির মধ্যে টোটাল 3024 খানা স্টক ট্রেড হয়েছে, যাদের মধ্যে পড়েছে 1564টা এবং বেড়েছে 1352। মানে মার্কেটে আজকে পড়া শেয়ার এবং বাড়া শেয়ারের সংখ্যা প্রায় কাছাকাছিই বলতে পারেন। এরপর যদি নিফটি 50-র মধ্যে দেখি তাহলে 27 খানা স্টক আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 23 খানা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। এবং নিফটি 50-র মধ্যে সব থেকে ভালো পারফর্ম করেছে কোটাক ব্যাংক, এটা তো আগেই বললাম 3.45% বেড়েছে। তারপর বেড়েছে ইটার্নাল বা জোম্যাটো এটা 1.97%। তারপরে এশিয়ান পেন্টস এটা 1.85% বেড়েছে। এনটিপিসি বেড়েছে 1.63% এবং গ্রাসিম ইন্ডাস্ট্রি এটা 1.21% বেড়েছে। আর নিফটি 50-র মধ্যে যে স্টকগুলো খারাপ পারফর্ম করেছে সেগুলো হচ্ছে টাইটান। এই কোম্পানিটা তাদের কোয়ার্টার 1-এর যে বিজনেস আপডেট সেটা সামনে রেখেছে এবং সেটা রাখার পর 5.88% পড়েছে। ডক্টর রেড্ডি এটা 2% এর কাছাকাছি পড়েছে। বাজাজ অটো এটা পড়েছে 1.44%। সিবলা এটা পড়েছে 1.36% এবং যদি দেখি ট্রেন্ড লিমিটেড এটা 1.07% পড়েছে। এরপর আমাদের শেয়ার মার্কেটে কিছু স্টক এবং সেক্টর আজকের দিনে খারাপ এবং ভালো পারফরমেন্স দেখিয়েছে, তো সেগুলো একটু দেখে নেব। প্রথমে যদি দেখেন এই অলোক ইন্ডাস্ট্রি লিমিটেড এটা প্রায় 10% এর কাছাকাছি বেড়েছে এবং এক সময় যদি দেখেন প্রায় 15-16% এর উপরে বেড়েছিল। তারপরে রেমন্ড লাইফস্টাইল লিমিটেড এটা 5% বেড়েছে। এরপরে যদি দেখেন বর্ধমান টেক্সটাইলস এটা তো শুরুর দিকে প্রায় 7 থেকে 8% এর কাছাকাছি বেড়েছিল। তারপর এই স্টকটাতে প্রফিট বুকিং এসে যায় এবং দিনের শেষে দেখতে পাচ্ছেন 0.14% পড়ে বন্ধ হয়েছে। এরপরে টাইটেন লিমিটেড এটা 3.31% বেড়েছে এবং যদি দেখেন কেপিআর মিলস লিমিটেড এইটা 3.60% বেড়েছে। তো এই যে 5টা স্টক নিয়ে আলোচনা করলাম এইগুলো কোন সেক্টরে কাজ করে থাকে, এই প্রতিটা স্টক এই টেক্সটাইলস এই সেক্টরে কাজ করে থাকে। তো এই টেক্সটাইলস এই সেক্টরটার আজকের দিনে এত ভালো পারফর্ম করার কারণ কি রয়েছে? এর পেছনেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেটাই কাজ করছে। আর এর আগেই কভার করেছিলাম এই যে ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্প বাংলাদেশের ওপর কত পার্সেন্ট ট্যারিফ বসিয়েছেন? দেখতে পাচ্ছেন ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশের ওপর 35% ট্যারিফ বসিয়ে দিয়েছে। তো এই ট্যারিফ বসানোর কারণে আমাদের ইন্ডিয়ার যে টেক্সটাইলস কোম্পানিগুলো সেইগুলো কেন ভালো পারফর্ম করেছে? কারণ দেখুন এই যে টেক্সটাইলস এটা কিন্তু বাংলাদেশের একটা বিরাট বড় বিজনেস, এবং যদি চার্ট ওয়াইজ দেখেন এই যে ওয়ার্ল্ডের টপ 10 টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কান্ট্রি তাদের মধ্যে কিন্তু এই সেকেন্ড নাম্বারে বাংলাদেশের নাম আসছে। প্রথমে দেখতে পাচ্ছেন চায়না রয়েছে, তারপরে বাংলাদেশ রয়েছে, এবং ইন্ডিয়ার যে নাম সেটা রয়েছে 4 নম্বরে। এই 2024 রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রায় 46,200 মিলিয়ন ডলারের এই টেক্সটাইলস এই আমেরিকাতে এক্সপোর্ট করেছে, এবং সেখানে ইন্ডিয়া এরা $41,000 এই টেক্সটাইল সেটা আমেরিকাতে এক্সপোর্ট করেছে। আর বাংলাদেশের উপর তো 35% ট্যারিফ বসেছে। আর এটা তো দেখতেই পাচ্ছেন এই যে ট্যারিফের পরিমাণ সেটা রেসিপ্রোকাল ট্যারিফের থেকে কমছে বা অপরিবর্তিত থাকছে, এবং ইন্ডিয়ার উপর কত পরিমাণে এই রেসিপ্রোকাল ট্যারিফ বসেছিল দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার উপর এই 26% রেসিপ্রোকাল ট্যারিফ বসেছিল। তো যদি এই ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে ট্রেড ডিল নাও হয় তাহলে কিন্তু এই 26%-এর কাছাকাছি এই ট্যারিফ থাকবে। তো এর ফলে ইন্ডিয়ার এই টেক্সটাইল কোম্পানিগুলো কেন ভালো পারফর্ম করলো যদি একটা মোটামুটি হিসাবে বলি, তাহলে ধরুন কোন একটা প্রোডাক্ট ইন্ডিয়াতেও তৈরি হচ্ছে এবং বাংলাদেশেও তৈরি হচ্ছে। ধরুন সেই প্রোডাক্টটার ফাইনাল দাম সেটা গিয়ে দাঁড়ালো $100। তো যেহেতু বাংলাদেশের উপর 35% ট্যারিফ বসেছে সেই কারণে $100 যে টেক্সটাইলস যেটা বাংলাদেশে উৎপন্ন হচ্ছে সেটা আমেরিকাতে গিয়ে বিক্রি হবে $135, এবং সেখানেই যেই টেক্সটাইলস সামগ্রীটা এই ইন্ডিয়াতে তৈরি হচ্ছে সেটা আমেরিকাতে বিক্রি হবে $126। মানে আমেরিকার যে পাবলিকরা তারা ইন্ডিয়ার যে সামগ্রী সেটাই কিন্তু কম দামে কিনতে পারবে, এবং বাংলাদেশের যে এই টেক্সটাইলের চাহিদা সেটা কমে যাবে। তো এই ব্যাপারটাকে মাথায় রেখেই ইন্ডিয়ার যে টেক্সটাইলস কোম্পানিগুলো সেইগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এরপরে আবাস ফাইন্যান্সিয়ালস লিমিটেড এইটা প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর লেমন ট্রি হোটেলস লিমিটেড এইটা 5.5%-এর উপরে বেড়েছে। এরপরে যে কোম্পানিগুলো বা যে সেক্টরগুলো আজকে মার্কেটে খারাপ পারফর্ম করেছে সেগুলো একটু দেখে নেব। প্রথমেই যদি দেখেন এই বিএসসি লিমিটেড এইটা 5.5%-এর উপরে পড়েছে। এর পেছনে কারণটা তো নিশ্চয়ই জানেন, সেবি যে এই জেন স্ট্রিট এই কোম্পানিটাকে ইন্ডিয়ান মার্কেটে কোনো ধরনের এই ট্রেডিং বা ইনভেস্টিং সেটা থেকে বিরত করে দিয়েছেন। এর ফলে কি হবে, ইন্ডিয়ান মার্কেটে যে ট্রেডিং ভলিউম সেটা কমে যাবে। আর এই যে বিএসসি এর কাজ কি, এই কোম্পানিরা এই যে ট্রেডিং ফ্লোর সেটাই প্রোভাইড করে থাকে। তো এই ট্রেডিং কমে যাওয়া মানে এদের যে বিজনেস সেটাও কমে যাবে। সেই কারণের জন্যই যদি দেখেন কোম্পানিটা কিন্তু লাগাতার পড়ছে। এই খবর আসার পর দেখতে পাচ্ছেন কোম্পানিটা প্রায় 12-13%-এর কাছাকাছি পড়েছে। এছাড়াও এই সেগমেন্টে কাজ করা আরো কিছু কোম্পানি যেমন অ্যাঞ্জেল ওয়ান এটা 3.5%-এর উপরে পড়েছে, তারপর নুভামা ওয়েলথ এটা 0.35% পড়েছে, এবং সিডিএসএল এটা 1.37% পড়েছে। এরপরে যদি দেখেন টাটা গ্রুপের একটি কোম্পানি টাইটান লিমিটেড এইটা 6.17% পড়েছে। তো এর আগের দিনই কভার করেছিলাম কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ওয়ানের বিজনেসের আপডেট সেটা সামনে রেখেছে। কোম্পানির কিন্তু প্রতিটা ডেটাই ভালো এসেছিল। দেখতে পাচ্ছেন এদের যে ডোমেস্টিক সেলস সেটা ওভারঅল 19% বেড়েছে, এবং ইন্টারন্যাশনাল সেলস সেটা 49% বেড়েছে। আর এটা আগেও অনেকবার কভার করেছিলাম। কোম্পানির যে ডেটা আসছে, শুধু কোম্পানির নয় যে কোনো ডেটা যে আসছে সেটা কিন্তু মার্কেটে 2 থেকে 3 ভাবে এফেক্ট ফেলে। প্রথমত ইনভেস্টররা দেখে কত ডেটা এসেছে, এবং তারপরে এটাও দেখে যে কত অনুমান করা হচ্ছিল। আর বেশিরভাগ ক্ষেত্রেই যখন অনুমানের থেকে ডেটা খারাপ আসে তখন কিন্তু মার্কেট খারাপ পারফর্ম করে। ধরুন এইখানে একটা ডেটা দেখে নিই, এই যে ডোমেস্টিক সেলস এটা 19% বেড়েছে। তো এখানে যদি অনুমান করা হতো যে এটা 17% বা 16% আসবে, তাহলে কিন্তু এই যে টাইটানের শেয়ারটা আজকে যেরকম পড়েছে এরকমই বাড়তো। এবং কোনো কোম্পানির ক্ষেত্রে যদি দেখেন এই 19% এসেছে এবং সেখানে এক্সপেক্ট করা হয়েছিল 21% বা 22% আসবে, তাহলে কিন্তু সেই কোম্পানিতে আজকে টাইটান যেমন পড়েছে সেরকমই পড়তো। এইখানে দেখতেও পাচ্ছেন টাইটান শেয়ারস টাম্বেল 5% আফটার কোয়ার্টার ওয়ান বিজনেস আপডেট ফেলস টু ইমপ্রেস দি স্ট্রিট। মানে এটা মার্কেটের যে অনুমান সেটাকে মিস করে গেছে। তো সেই কারণের জন্যই এই স্টকটাতে আজকে এত নেগেটিভ এফেক্ট দেখা গেছে। এরপরে যদি দেখেন অরবিন্দ ফার্মা লিমিটেড এটা 3.5%-এর উপরে পড়েছে। এরপরে এই অ্যালকাইল অ্যামাইন্স কেমিক্যালস এটা 2.21% পড়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে বালাজি অ্যামাইন্স এটা 1.29% পড়েছে। এর আগের দিন এই যে দুটো অ্যামাইন্স কোম্পানি এরা কিন্তু ভালো পারফর্ম করেছিল। এর পরের কোম্পানি পিসি জুয়েলার্স লিমিটেড, কোম্পানিটা যদি দেখেন একসময় প্রায় 10%-এর কাছাকাছি ডাউন ছিল, এবং তারপর মার্কেট বন্ধের আগে কিছুটা হলেও রিকভার করেছে। তো এই স্টকটার এতটা পড়ে যাওয়ার কি কারণ রয়েছে? যদি দেখেন এই স্টকটা 5 দিনে 36.64% বেড়েছে, এবং যদি আজকের পতনটা বাদ দেন তাহলে এই স্টকটা গত 5 দিনে প্রায় 50%-এর কাছাকাছি রিটার্ন তৈরি করে দিয়েছিল। তো কোনো কোম্পানি যখন এরকম আনইউজুয়াল মুভমেন্ট দেখায় তখন কিন্তু এই যে বিভিন্ন এক্সচেঞ্জ গুলো রয়েছে তারা সেসব কোম্পানিকে যে শর্ট টার্ম এএসএম ফ্রেমওয়ার্ক বা অ্যাডিশনাল সার্ভিলেন্স মেজারমেন্ট তার মধ্যে ফেলে দেয়। আর এর মধ্যে
পড়ে গেলে কি হয়, এই স্টকগুলো যখন খুব বেশি বাড়তে চায় বা কমতে চায় তখন কিন্তু তাতে এই যে লোয়ার সার্কিট এবং আপার সার্কিটের লিমিট সেটা দিন দিন কমিয়ে দেওয়া হয় এবং এই যে বিভিন্ন এক্সচেঞ্জ গুলো রয়েছে তারা কিন্তু এই স্টকগুলোর উপর বিশেষ নজর রাখে। আর যেহেতু এই শর্ট টার্ম এএসএম ফ্রেমওয়ার্কের মধ্যে এই পিসি জুয়েলার্স এই কোম্পানিটাকে ফেলে দেওয়া হয়েছে, সেই কারণের জন্যই এই স্টকটা আজকের দিনে প্রায় 4 থেকে 5% কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।